আমি বারবার আমার অনুষ্ঠানে একটা প্রসঙ্গ উত্থাপন করেছি, তা হচ্ছে দলীয় রাজনীতি। প্রশাসন যদি দলীয় রাজনীতির ছায়ায় চলে আসে তাহলে তার ফল মারাত্মক হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে বারবার সেটা দেখছি, সেটা অনুধাবন করছি। এই যেমন এখন ঠিক এই মুহূর্তে রাজ্যের কিছু কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। রাজনৈতিক দল এবং তাদের সঙ্গপাঙ্গরা এটাকে সাম্প্রদায়িক একটা রূপ দেবার চেষ্টা করছে। সাম্প্রদায়িকতার আগুন ছড়াবার প্রয়াস রয়েছে সর্বত্র, কিন্তু প্রশাসন তো এক্ষেত্রে দলের আওতার বাইরে গিয়ে প্রশাসনের মতো কাজ করতে পারত, করা উচিত ছিল। তেমনটাই তো উচিত, আমাদের সংবিধানের নিয়ম তো তেমনটাই। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের রাজ্যের প্রশাসন এক এক জায়গায় এক এক রকম আচরণ করছে, ভারী অদ্ভুত ভাবে। যেমন আমাদের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আসলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী। তিনি আচরণ করছেন যেভাবে, তাতে মনে হচ্ছে তিনি যেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আজ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন জনকে নিয়ে একটা সমাবেশ করলেন এবং সেখানে নানা ধরনের কথাবার্তা বললেন। যেভাবে বললেন যে সবাই মিলেমিশে থাকতে হবে, সবাই একসঙ্গে থাকতে হবে, কিন্তু তার পুলিশ প্রশাসন কি আচরণ করছে আমরা তো দেখলাম। যেখানে তার দলের তেমন প্রভাব নেই বা তার দলের প্রভাবটা একটু কম, সেখানে তার পুলিশ প্রশাসন খুব সক্রিয়ভাবে যারা প্রতিবাদ করছে ওয়াকফ আইনের তাদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে, তাদের মারধর করছে। যেমন ভাঙড়ে, যেমন মালদার কিছু কিছু জায়গায় আজ মুখ্যমন্ত্রী সরাসরি বলেও দিলেন যে আসলে মুর্শিদাবাদের যে সমস্ত অঞ্চলগুলোতে গন্ডগোল হয়েছে সেটার দায় নাকি কংগ্রেসের, ওখানে কংগ্রেসই শক্তিশালী। কি অদ্ভুত না? প্রশাসন ওনার হাতে, উনি প্রশাসক, অথচ ওনার আচরণ বা ওনার বক্তব্য সম্পূর্ণ আলাদা। যেভাবে তিনি কথা বলছেন তাতে একজন প্রশাসনিক প্রধান না একটা দলের নেতা ঠিক বোঝা যাচ্ছে না। আমরা ঠিক এখানেই আমাদের প্রশাসনের বিপদটা টের পাচ্ছি। প্রশাসন এইভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ে। প্রশাসন যদি দলের দিকে হেলে যায় তাহলে বিপদটা বাড়ে, ভীষণভাবে বাড়ে। আমাদের বারবার মনে হচ্ছিল আজ আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখলেন, তার তো উচিত ছিল যেখানে গন্ডগোলের ঘটনা ঘটছে সেখানে চলে যাওয়া। কেন তিনি গেলেন না? পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি তো সেই সমস্ত এলাকাগুলোতে চলে যেতে পারতেন। একটু কিছু ঘটনা ঘটলেই তিনি তো বারবার সেখানে ছুটে যান, এমন নজির তো এর আগেও আমরা দেখেছি। তাহলে এক্ষেত্রে যাচ্ছেন না কেন? ক্রমাগত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, একটু একটু করে বাড়ছে। কেউ কেউ তাতে ইন্ধন দিচ্ছে, এমনটাও অভিযোগ যে ইন্ধন দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার প্রয়াস করা হচ্ছে। তৎসত্ত্বেও আমাদের প্রশাসনিক প্রধান কেন সেই এলাকায় যাচ্ছেন না? তিনিই তো স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই তো পুলিশ প্রশাসনেরও প্রধান। তিনি তো ওই সমস্ত এলাকায় গিয়ে সঙ্গে সঙ্গে বার্তা দিতে পারতেন, কোনো রকম রং না দেখে কেউ যদি অশান্তি করবার চেষ্টা করে তাকে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনিই তো বলতে পারতেন, তিনি বলেননি, তিনি সেটা করছেন না। তিনি যে আচরণ করছেন পরিষ্কার বোঝা যাচ্ছে একটা দলীয় ব্যক্তি হিসেবে তিনি আচরণ করছেন। এই দলীয় ব্যক্তির আচরণ আমরা দেখতে চাই না। আমাদের বারবার মনে হয় আমাদের প্রশাসনের মাথাকে আমরা চাইছি, যিনি প্রশাসনিক কর্তা হিসেবে কাজ করবেন, যিনি প্রশাসনের বার্তাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে আমাদের রাজ্যে প্রশাসন দলীয় আনুগত্যের আওতায় চলে এসেছে। তার বিপদটা আমরা টের পাচ্ছি। এই ঘটনাগুলো একের পর ঘটে যাচ্ছে, যেভাবে বক্তব্যগুলো সামনে আসছে তাতে হয়তো আরো বড় বিপদ ঘটতে পারে। খুব কঠিন সময় আমাদের রাজ্যের যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা যেমন অঙ্ক কষে, হিসেব কষে তাদের প্রশাসনকে কাজে লাগাচ্ছে অথবা কোথাও কোথাও নিষ্ক্রিয় থাকতে বলছে, অন্যদিকে আরো একটা রাজনৈতিক দল স্রেফ চেয়ার দখলের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে, যার ফলে বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন। সাধারণ মানুষই দাঙ্গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রুটি রুজির লড়াইটা
বা বেঁচে থাকার লড়াইটা ভীষণ কঠিন হয়ে পড়ে এই দাঙ্গা হলে। তাই দাঙ্গাটা রোধ করবার জন্য প্রশাসনকে সক্রিয় হতে হয়। আমাদের মনেই আছে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি একবার মন্তব্য করেছিলেন, সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না। খুব তাৎপর্যপূর্ণ কথা। সরকার না চাইলে দাঙ্গা হয় না, অর্থাৎ প্রশাসন যাদের হাতে রয়েছে, প্রশাসনকে যদি নিরপেক্ষভাবে ব্যবহার করা যায়, কোনো রকম ভেদাভেদ না দেখে, তাহলে প্রশাসন তার নিজের দক্ষতায় যে কোনো দাঙ্গাকে প্রতিরোধ করতে পারে। কারণ সাধারণ মানুষ, সাধারণ নাগরিক কখনো দাঙ্গায় অংশগ্রহণ করে না। দাঙ্গায় অংশ নেয় কিছু স্বার্থান্বেষী মানুষ। এই স্বার্থান্বেষী মানুষদের জন্যই বারবার দাঙ্গা হয়, দাঙ্গা হতে থাকে। ফলে আমাদের এখানেই নতুন করে ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন পথে এগোবো। যেভাবে প্রশাসন তার নিষ্ক্রিয়তা দেখাচ্ছে, কোথাও কোথাও সক্রিয়তা দেখাচ্ছে, তাতে প্রশ্ন উঠতেই পারে যে এইভাবে প্রশাসন যদি তার আচরণ সামনে রাখে তাহলে কোন দিকে আমরা যাব, কিভাবে আমরা আমাদের প্রতিরোধের বলয়টা তৈরি করতে পারবো। বারবার বলছি, দাঙ্গায় সাধারণ মানুষ অংশগ্রহণ করে না, সাধারণ নাগরিক অংশগ্রহণ করে না। দাঙ্গা বাধায় স্বার্থান্বেষী একদল মানুষ, লুঠেরা, লুটপাট করতে তাদের সুবিধা হয়। তাই প্রশাসনকে এই সময় নিরপেক্ষভাবে কাজ করতে হয়, কাজ করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী আজ যে বার্তা দিয়েছেন তার মধ্যে প্রশাসক হিসেবে তার কোনো বার্তা ছিল না। যে বার্তাটা ছিল একটা দলীয় বার্তা, দলের বার্তা তিনি সামনে এনেছেন। যেভাবে তিনি কংগ্রেসকে দায়ী করেছেন, বিরোধীদের দায়ী করেছেন এবং বিএসএফ এর বিরুদ্ধে তিনি নাকি তদন্ত করবেন এমনটাও বলেছেন। আমরা চমকিত হয়েছি। ঠিক এই মুহূর্তে যখন একটা নির্দিষ্ট সেনাবাহিনীর একটা নির্দিষ্ট অংশের বিরুদ্ধে এই মারাত্মক চক্রান্তের অভিযোগ তিনি তুলছেন, তার প্রেক্ষিতে আমাদের চমকে দিয়েছে। এভাবে বলা যায়? এভাবে কেউ বলতে পারেন? সবাইকে নিয়ে তার তো উচিত ছিল এই বার্তাটা দেওয়া, আসুন সবাই মিলে এই চক্রান্তকে রুখতে হবে। যদি কোথাও দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, সেই দাঙ্গার পরিস্থিতিকে আমাদের আটকাতে হবে, সেটাই তো বার্তা হওয়া উচিত ছিল। উল্টো দিকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মুখ্যমন্ত্রী একেবারে নির্দিষ্ট তার দলের যে লক্ষ্য, সেই দলের লক্ষ্য অনুযায়ী কথা বলছেন। এইভাবে কথা বললে যে দাঙ্গার আগুন থামে না সেটাও পরিষ্কার। বিভিন্ন জায়গার তার আচরণ বিভিন্ন রকম। একটা জায়গায় তারই দলের মন্ত্রীরা যখন আন্দোলন করেন তখন তিনি পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বলেন। অন্যদিকে ভাঙড় কিংবা অন্যান্য জায়গায় যেখানে তার দলের রাশ তেমন সবল নয়, যেখানে তার বিরুদ্ধ দলের রাশ আছে, সেখানে অদ্ভুতভাবে সক্রিয় হয়ে ওঠে তার পুলিশ। পুলিশ প্রশাসনের এই চেহারা আমাদের সত্যি হতাশ করে। এটা যদি পুলিশ প্রশাসন হয় তাহলে এই পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখে কি করে একটা প্রশাসন নিরপেক্ষ আচার আচরণ করবে বা করতে পারে? আমরা বারবার এই প্রশ্নটা তুলতে চাইছি, কারণ আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে রয়েছি। আমরা যখন ভোট দিই তখন নিশ্চয়ই একটি রাজনৈতিক দলকে ভোট দিই, কিন্তু তার বাইরে আমরা সবাই নাগরিক। এই সরকারটা সবার সরকার, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নয়। কিন্তু এই মুখ্যমন্ত্রী, শুনতে খারাপ লাগলেও আমাদের এটা বলতেই হবে, বারবার বলতে হবে, এই মুখ্যমন্ত্রী যে আচরণ করছেন তাতে বারবার প্রমাণ হয় তিনি একটি দলের মুখ্যমন্ত্রী। সবার মুখ্যমন্ত্রী উনি নন, তিনি দলের মুখ্যমন্ত্রী, দলের মুখ্যমন্ত্রী এবং দলের মুখ্যমন্ত্রী। আর একটা দলের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের যথার্থ প্রশাসক হয়ে ওঠা যায় না, হওয়া সম্ভব নয়। এটা বারবার তিনি প্রমাণ করছেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যেভাবে তার বক্তব্য রাখলেন, যেভাবে গোটা বিষয়টা তিনি সামনে রাখলেন, তাতে প্রমাণ হয়ে গেল দলীয় লক্ষ্যের বাইরে তিনি কিছু ভাবছেন না। আমরা বরং নাগরিকরা ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে সমস্ত নাগরিকদের কাছে আমাদের আহ্বান থাকবে, আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, আপনারা আমরা একসাথে আমাদের প্রশাসনের কাছে প্রশাসনিক যে দৃষ্টিভঙ্গি সেটার জন্য দাবি করি। আমরা দাবি করি আপনারা প্রশাসনের যেটা কাজ সেটা করুন, দল পরে করবেন। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের রাজ্যটাকে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার দায়িত্ব আপনাদের পালন করতে হবে।
এরকম একটা অভিযোগ উঠছে, বিভিন্ন জায়গাতে ঘর বাড়ি ভাঙা হচ্ছে, এটা যদি ওঠে তাহলে রং না দেখে তাকে প্রতিহত করতে হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর যে বিষয়টাকে কেন্দ্র করে এই বিতর্ক চলছে সেই বিষয়টা আমরা জানি। আমি অবশ্যই সেই বিষয়টি নিয়ে এক প্রস্তুত আলোচনা করেছি এবং আগামী সময়ে আরও একটা আলোচনা করব। ওয়াকফ আইন, কিভাবে এই আইনটা আনা হয়েছে, কিভাবে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে চাপ তৈরি করবার একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাকে প্রতিহত করতে হলে তো জনসচেতনতা লাগে, সবাইকে নিয়ে একটা প্রতিবাদের বা প্রতিরোধের বলয় তৈরি করবার কথা ভাবতে হবে। ভেবে দেখুন তো, ওয়াকফ বিল সংসদে পেশ হয়েছিল 1 বছর আগে, গত বছর আগস্ট মাসের 8 তারিখে। তারপর থেকে এটা নিয়ে গণচেতনা তৈরি করবার কোনো প্রয়াস তো করেননি। আমাদের রাজ্যের এখন যারা এটার বিরুদ্ধে এত কথা বলছেন, তখন তারা কি জানতেন না যে একটা ভীষণ রকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে চাপে রাখবার জন্য আইন আনতে চলেছে দেশের সরকার? উচিত ছিল তো আরো বেশি করে এটার বিরুদ্ধে জনমত তৈরি করবার প্রয়াস করা, জায়গায় জায়গায় আলোচনা করা, জায়গায় জায়গায় মানুষকে এটা নিয়ে বলা। করেননি তো। আইন পাশ হয়ে যাবার পরে এটা নিয়ে এত আন্দোলন, সেই আন্দোলন অবশ্যই করতে হবে, কিন্তু আন্দোলন কোন পথে যাবে? কেন শুধুমাত্র একটা সম্প্রদায়ের মধ্যে এই প্রতিরোধের বলয়টা তৈরি হবে? কেন সবাইকে বলা যাবে না? কেন সবাইকে নিয়ে একটা প্রতিরোধের বলয় তৈরি করা হবে না? আসলে এগুলো করতে হলে একটা গণতান্ত্রিক ধাঁচে আন্দোলন করতে হয়। গণতান্ত্রিক ধাঁচ মানে সবাইকে নিয়ে, সবার বোধ বুদ্ধিকে উপরে ভরসা রেখে। সেই পরিবেশ আমাদের দেশে কোনো রাজনৈতিক দল তৈরি করে না। সেই পরিবেশ তৈরি করতে হলে যে ধৈর্য লাগে, যে অনুশীলন লাগে, গণতন্ত্রের অনুশীলন, সেটা আমাদের দেশের এই চেনা জানা রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির বাইরে। তারা কিছুতেই সেই সংস্কৃতি রপ্ত করবেন না। এই মারামারি, এই হানাহানি দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের বারবার মনে হয়, কাদের প্রাণ যাচ্ছে, কারা মূল্য দিচ্ছে? মূল্য দিচ্ছে তো তারা জীবনযাপনে প্রতিদিন যাতে নানা রকম সংকটের মধ্যে থাকতে হয়, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাদের চলতে হয়, তারাই বারবার এই মূল্য দিয়ে যাবে। আমাদের নেতা নেত্রী, আমাদের দেশের প্রশাসকের মাথায় যারা বসে থাকেন, তাদের জীবনযাপন তো ছন্দ নয়, মুলায়ম জীবনযাপন। আর সাধারণ নাগরিক জীবনে এত সমস্যা, তার মধ্যেও বাড়তি সমস্যা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এ কোন নিয়ম? আমরা আর কবে বুঝতে শিখবো? কবে বুঝতে শিখবো? আমাদের বোধ, আমাদের চেতনা অন্যদিকে তাড়িত করবার সময় এসেছে। আমাদের বুঝতে হবে, বুঝতেই হবে। ভাতের লড়াইকে বারবার পিছিয়ে দেবার জন্য এই ধরনের জাতের লড়াই এগিয়ে দেওয়া হয়, সামনে নিয়ে আসা হয়। এটা না বুঝলে আমাদের জীবনযাপনের সমস্যা বারবার বাড়বে। আর নেতা নেত্রীরা এগুলো দেখিয়ে তাদের ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতা ধরে রাখবার কৌশলটাকে নির্ধারণ করতেই থাকবেন। আমাদের বোধহয় এটা বোঝবার সময় এসেছে। আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান যে আচরণ করছেন, অত্যন্ত নিন্দাজনক তা। তিনি যথার্থ প্রশাসকের ভূমিকা পালন করছেন না। আমরা বারবার দাবি তুলব, প্রশাসনের যে ভূমিকা হওয়া উচিত, প্রশাসকের যে ভূমিকা হওয়া উচিত, আপনি সেই ভূমিকা পালন করুন। যে ভঙ্গিতে, যে ভাষায় আপনি কথা বলছেন, সেটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ভাষা, নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের কৌশল অবলম্বন করবার জন্য যা যা করা উচিত আপনি সেটা করছেন। আপনি মানুষের কথা ভাবছেন না। মানুষের কথা ভাবতে হবে। মানুষের কথা ভাবলে প্রথম দিন থেকেই এই অশান্তির যে ঘটনা ঘটেছে, একেবারে কোনো রকম চিন্তা ভাবনার অবকাশ না রেখে বার্তা দেওয়া যেত, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে দাঙ্গা। দাঙ্গা যেন কোনো রকম ভাবে না এগোতে পারে, এটাকে বন্ধ করতে হবে। যে রঙের মানুষই দাঙ্গা বাঁধাবার চেষ্টা করুক, তাকে প্রতিহত করতে হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এটা বলতে পারছেন না উনি। এটা না বলতে পেরে উনি আসলে সমস্যা তৈরি করছেন সবার। একদিকে যেমন নিজের রাজনীতির রং তৈরি করছেন, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল যারা এদেশে বা এ রাজ্যে একটা সাম্প্রদায়িক রং লাগাবার চেষ্টা করছে, তাদেরও পায়ের তলার মাটিটা শক্ত করে দিচ্ছেন। আর বিপদ বাড়াচ্ছেন মানুষের, সাধারণ মানুষের, যে মানুষ প্রতিদিন নানা সমস্যায় এমনিতেই জর্জরিত। আসল বিষয়টা একটু আলোচনা করি। আলোচনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আনিসুর রহমান,
বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার আন্দোলনের কর্মী, এবং আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ সিনহা, কংগ্রেস বার্তার সম্পাদক। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল বাবুর কাছে প্রথম আসবো। আনিসুল বাবু, যেভাবে আমি যেটা বললাম যে আমাদের প্রশাসনের যে বার্তাটা সর্বস্তরে পৌঁছে দেওয়া উচিত ছিল, খুব কড়া ভাষায় আমাদের প্রধান যিনি প্রশাসক তিনি কি সেই বার্তাটা প্রথম দিন থেকে দিতে পারলেন? একটা জায়গায় অশান্তির ঘটনা ঘটছে, বারবার একটু একটু করে বাড়ছে, তিনি নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের বার্তা বলছেন, বোঝা যাচ্ছে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে বলছেন। অথচ এই সময় প্রত্যাশা করা উচিত ছিল যে তিনি আসলে একটা বার্তা দেবেন যেটা যথার্থ প্রশাসনের ভূমিকার তাকে আমরা দেখতে পাবো। প্রশাসকের যে ভূমিকা হওয়া উচিত সেই প্রশাসনিক ভূমিকাটা কিন্তু তিনি রাখতে পারছেন তার আচরণের মধ্য দিয়ে। আপনার বক্তব্য শুরু করবার আগে পরিচয় করেছি সুকান্ত, অধ্যাপক সুকান্ত ঘোষ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সুকান্তকেও আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আনিসুর রহমান। আমাদের দেশ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। আমি পিসিআর কে বলবো একটু জোরে দিতে, কারণ আমি কানটা ইয়েতে শুনতে পাচ্ছি না, ব্যাটারি লো হয়ে যায়, আমি কানে শুনতে পাচ্ছি না, যদি একটু জোরে দেওয়া হয়। সেই গণতান্ত্রিক ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে, সেখানে কেন্দ্রে একটি সরকার এবং বিভিন্ন প্রদেশে একটি সরকার আছে। তো সেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে বিভিন্ন সরকারগুলো তৈরি হয় সেগুলো কোন একটা নির্দিষ্ট দলের থেকে তারা জিতে এসে তারা রাজ্যের বা কেন্দ্রের ক্ষমতাসীন হন। যখন তারা রাজ্যের দায়িত্ব পান বা কোনো কেন্দ্রীয় সরকার পরিচালনার দায়িত্ব পান কোনো দল, সে দলের যারা দায়িত্ব পান, যাদের কেন্দ্রে যারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী হন, রাজ্যে যারা মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী হন বা বিধায়ক হন বা কেন্দ্রে যারা সাংসদ হন, তারা যখন সাংসদ হন, বিধায়ক হন বা মন্ত্রী হন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তখন তারা কিন্তু কোনো দলের আর থাকেন না। তখন যারা মুখ্যমন্ত্রী হন বা বিধায়ক হন, তখন তিনি সেই রাজ্যের বা সেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ইত্যাদি মন্ত্রী বা বিধায়ক বা সাংসদ হন। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্যের যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র এখনো বোধহয় খুব কঠিন কথা মনে হতে পারে যে সাবালক বোধহয় এখনো হয়ে উঠতে পারেনি। সেই কারণে যে যখন যারা ভারতবর্ষের বা বিভিন্ন প্রদেশের যারা ক্ষমতায় মসনদে বসছেন, তখন তাদের যে পরিচয়, সে রাজনৈতিক পরিচয়টা প্রতি মুহূর্তে প্রকটভাবে উঠে আসছে। এবং ঠিক এই ওয়াকফ সংশোধনী বিলের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে কেন্দ্রীয় সরকার একটি সংশোধনী আইন এনেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কেন আইন এনেছেন? দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যে সরকারটা আছে সেটা ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে ধাত্রী সংগঠন সেটা আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদেরই শাখা বা সহযোগী সংগঠন ভারতীয় জনতা পার্টি। যদিও 1948 সালে জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যার পরে আরএসএস কে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু শর্ত সাপেক্ষে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এবং সেখানে আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা কখনো কোনো রকম কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। কিন্তু আরএসএস তাদের আরএসএস নামে করেনি, কিন্তু তাদের লোকজনকে দিয়েই কিন্তু একটি রাজনৈতিক দল তৈরি করেছেন 1980 সালে, তার নাম ভারতীয় জনতা পার্টি। আজকে যিনি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু রাজনীতির আগে কিন্তু তিনি আরএসএস এর সর্বসংঘ পরিচালক ছিলেন, ঠিক অমিত শাহ তাই। আজকের আমাদের প্রদেশ পশ্চিমবঙ্গের যিনি প্রধান ছিলেন একটা সময়, দিলীপ ঘোষ, বিজেপি যিনি রাজ্য সভাপতি, তাকেও কখনো রাজনীতির ময়দানে আমরা ছোটবেলায় দেখিনি, কেউই দেখেনি। তিনি ছিলেন আরএসএস এর একজন পরিচালক এবং দীর্ঘদিন আন্দামানে আরএসএস এর কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব তিনি সামলেছেন। ফলে সেখান থেকেই আরএসএস এর লোকজনদেরকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিজেপি নামক রাজনৈতিক দলে সেখানে তাদের লোকজনদেরকে পাঠিয়েছে। ফলে সেই আরএসএস এর যে এজেন্ডা
যে সংখ্যালঘু মানুষজনদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া, যেটা গোলওয়ালকার তার উই অ্যান্ড আওয়ার নেশনহুড ডিফাইন্ড পরিষ্কার বলেছে যে সংখ্যালঘু মানুষজন তাদেরকে এই ভারতবর্ষে ততদিন তারা থাকতে পারবে যতদিন সংখ্যাগরিষ্ঠরা চাইবে, এবং সংখ্যাগরিষ্ঠের আনুগত্য সহকারেই তাদেরকে বেঁচে থাকতে হবে। আনুগত্যের খেলাফ হলে বা সংখ্যালঘুরা চাইলে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এরকম একটা কথা এক পরিষ্কার ভাবে যে উই অ্যান্ড আওয়ার নেশনহুড ডিফাইন্ড গোলওয়ালকার বলেছিলেন। আজকে সেই লক্ষ্যেই আজকের ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে, যেটা জানি আমরা সবাই যে ওয়াকফ হচ্ছে সম্পত্তির পরিমাণ ভারতবর্ষে প্রতিরক্ষা এবং রেলের পরে সবচেয়ে বেশি পরিমাণ সম্পত্তি ওয়াকফ বোর্ডের রয়েছে, এবং সেই সম্পত্তিগুলোকে কিভাবে আসলে সরকারের তথাকথিত বিজেপি যে সরকার দিল্লিতে রয়েছে বা অধিকাংশ প্রদেশে বিজেপির সরকার রয়েছে, যাতে সরকারি যেটা আধিপত্য বা সরকারের নিয়ন্ত্রণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া যায়, তার একটা ব্লুপ্রিন্ট তারা ছকেছে, এবং সেটা অবশ্যই আরএসএস এর এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ গত 100 বছর ধরে সেটাকে তারা বাস্তবায়ন করেছে। কিন্তু আজকের আমাদের রাজ্যের প্রশাসক, যেটা আপনি খুব সঙ্গতভাবেই বলেছেন, এটাও পেশ হয়েছিল 2024 সালের 8ই আগস্ট বাদল অধিবেশনে সংসদে, কিন্তু তখন সেটা বিতর্কের কারণে সেটা জেপিসিতে পাঠানো হয়েছিল, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছিল। সেখানে আজকের পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থেকেও প্রতিনিধি সেখানে ছিলেন, কল্যাণ ব্যানার্জি ছিলেন, কিন্তু সেখানে কল্যাণ ব্যানার্জি তার কিছু কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু কোনো একটা সময় দেখলাম গ্লাস ঠুকে তিনি টেবিলে হাত কেটে হাতে ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে আসেন। পরবর্তীকালে তাকে সাসপেন্ড করা হয়, এবং যারা বিরোধী প্রায় সবাইকে সাসপেন্ড করার পরে বিজেপি যেহেতু সেই জেপিসিতে সংখ্যাগরিষ্ঠ শাসক দল, তারা কি করে, তখন তারা তাদের মতো করে সেই জগদম্বিকা পাল তিনি ছিলেন সেই জেপিসি চেয়ারম্যান, তিনি সেই প্রায় অক্ষত বিলটাকেই কিন্তু সংসদে পেশ করে, এবং গত 2 তারিখ সেটা লোকসভায় মধ্যরাতে, যেটা 3 তারিখ পড়ে যাচ্ছে আদতে, আর 3 তারিখ মধ্যরাতে অর্থাৎ যেটা 4 তারিখে পড়ে যাচ্ছে রাজ্যসভায় পাশ হয়। 5 তারিখে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটায় স্বাক্ষর করে দেন, এবং 8 তারিখে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা আইন তৈরি হয়েছে। এই দীর্ঘ সময় দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে লোকসভায় আসার ভোটাভুটির আগে এই রাজ্য সরকার বা প্রতিটি বিরোধী রাজনৈতিক দল, তাদের তো উচিত ছিল দেশ জুড়ে এটা একটা সংবিধান বিরোধী আইন, শুধু মুসলমানদের স্বার্থ বিরোধী কেন বলবো, মুসলমানদের তো সংবিধান বিরোধী আইন, দেশের যে আইনের যে শাসন তার বিরুদ্ধে একটা ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে সবাইকে, প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল এই কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তাদের প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত, কিন্তু তারা তখন করেনি। কিন্তু যখন ঘরে আগুন লাগিয়েছে তখন তো কূপ খননের আয়োজন বৃথা, যখন সবকিছু সংখ্যার জোরে তারা পাশ হয়ে যাবে রাজ্যসভায় লোকসভায়, এটা তো জানাই ছিল, কিন্তু সেটা পাশ হয়ে গেছে। এখন তা নিয়ে মানুষ পথে নেমেছে, কিন্তু মানুষ যখন পথে নামে তার মধ্যে অনেক ভুল মানুষ থাকে, অনেক ধান্দাবাজ মানুষ থাকে, অনেক গোষ্ঠী, অনেক গ্রুপ, অনেক সুযোগ সন্ধানীরা তারাও তার মধ্যে ঢুকে পড়ে এবং সেগুলোকে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চালায়, এবং সেটাই আজকের কিন্তু শাসক দল নিয়ন্ত্রণ করতে পারেনি, শাসক দলের দায়িত্ব ছিল, সেই কারণে কিন্তু একটা অস্থির। কিন্তু তারপরে আজকে যেটা অমিতাভ বাবুর কাছে আসি। অমিতাভ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, অমিতাভ বাবু, আপনার কাছে জিজ্ঞাসা, আজকেই আপনি শুনেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনিক প্রধান, তিনি জানিয়ে দিয়েছেন যে মুর্শিদাবাদের ঘটনার জন্য নাকি কংগ্রেসের উপরে দায় চাপিয়ে দিয়েছেন, যে কংগ্রেস মূলত দায়ী, ওখানে কংগ্রেসের শক্তি বেশি, কংগ্রেসের উচিত ছিল গোটা বিষয়টা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, এবং যেভাবে মূল্যায়ন করবার চেষ্টা করা হচ্ছে, যেভাবে গোটা বিষয়টাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, প্রশাসন যে ব্যর্থ হয়েছে এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও মনে হয় না যে একটা বার্তা, পরিষ্কার বার্তা যেটা দেওয়া উচিত ছিল যে এটা চলবে না? এমনকি আমি যদি এটাও বলি, বিএসএফ সম্পর্কে যেটা বলা হচ্ছে যে বিএসএফ চক্রান্ত করেছে, এই সময় কি এটা বলার, নাকি যে কোনো মূল্যে আমরা সবাইকে একত্রিত করে কোনো রকম দাঙ্গার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা নিশ্চিত করা? সেটাই তো প্রশাসনের তরফে কোনো বার্তা গেল না, তেমন বার্তা তো দেওয়াই গেল না।
দেখুন, ওয়াকফ আইনের বিরুদ্ধে যেটা আইনটা পাশ হয়ে গেছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ হবে সেটাকে বুঝেই বিজেপি ন্যাশনাল হেরাল্ড কেসটাকে আবার সামনে এনেছে। আপনি দেখেছেন গত পরশু ধরে। ঠিক তেমনি ভাবে পশ্চিমবাংলায় 26,000-এরও বেশি শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পর তৃণমূলকে কিছু একটা করতেই হতো, যে তাদের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য। আচ্ছা, সেই ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্যই তারা এই কাজটি করলো। আমি সবিনয়ে আপনাদের সবার কাছে প্রশ্ন করছি যে যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষাটা এটা হচ্ছে আমাদের রাজ্যের এখতিয়ারে বা স্টেট সাবজেক্ট, তাহলে পুলিশ বা প্রশাসন কে চালায়? মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী, তার কাছে সবিনয়ে প্রশ্ন করছি, আজকে রাজ্য সরকার যখন তিনি প্রধান, তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায় নিতে চাইছেন না কেন? তার হাতেই তো চাবিকাঠি রয়েছে। তিনি যে কোনো আইপিএস অফিসারকে যখন তখন ট্রান্সফার করছেন, সুপার বদল করছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন। আজকে এই প্রশ্নটা আমরা করছি, পশ্চিম বাংলায় দাঙ্গা হলো কেন? আপনি যথার্থই এক জ্যোতি বসুর একটা কথা কোট করেছেন, একটা বাক্য, যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। ঠিক তাই, ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে যেসব দাঙ্গাগুলো হয়েছিল স্বাধীনতার ঠিক প্রাককালে, গ্রেট ক্যালকাটা কিলিং, সেই সময় প্রশাসনে চেয়েছিল বলেই হয়েছিল। প্রশাসন যদি চাইতো বন্ধ করতে, কোনোভাবেই দাঙ্গা হতো না। তার কারণ পুলিশ আমাদের যথেষ্ট সক্রিয়। আজকে পশ্চিমবাংলাতে বারবার গত 2 বছর 3 বছর ধরে কংগ্রেস বলে আসছে যে ধর্মীয় মৌলবাদের জিগির তুলতে বিজেপি এবং তৃণমূলের নেতারা রাস্তায় নেমে পড়েছে এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে কে কত ধর্মীয় মৌলবাদকে প্যাট্রোনেজ করে নির্বাচনের সময় ভোট বাক্সটাকে গরম করতে পারে বা জিততে পারে। আজকে আমার প্রশ্ন, যেসব সাংসদ বা এমএলএ বা মন্ত্রী যারা এতদিন ধরে করে এসেছেন, ধরে নিলাম বিজেপি করেছে, বিজেপি বারবার হিন্দুত্ববাদের কথা বলেছে, বারবার অনেক কথা বলেছে, তাহলে তার বিরুদ্ধে তৃণমূলের নেতারা কি একটাও এফআইআর করেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই সব বিজেপি নেতাকে একবারও জেলে পুরেছে? আমরা বহুদিন ধরেই দেখেছি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন নেতারা তার পুরনো দলবল জামায়াত যেটা ছিল তাদের দিয়ে মাঝে মাঝেই গন্ডগোল করতেন, এবং সে যখন রাস্তায় নামালো তার লোকজনকে এই শামসেরগঞ্জ, ছুটি বা ধুলিয়ানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি খবর পৌঁছয়নি? বারবার দেখেছি তৃণমূলের একাধিক এমএলএ, আমাদের তো ওখানে কোনো এখন এমএলএই নেই, বাইরনকে নিয়ে নিয়েছে, একটা এমএলএ নেই, একটা এমপি নেই মুর্শিদাবাদে। তাহলে সেক্ষেত্রে আমাদের দায় কোথায়? তাদের এই এমএলএ এমপিরা বারবার, যেখানে প্রায় 70% মুসলমান মুর্শিদাবাদে, মালদাতে 50%-এর বেশি, সেখানে গিয়ে তারা বারবার ধর্মীয় জিগির তুলেছেন জেতার জন্য। আপনি জানেন অধীর চৌধুরী গত 5 বারের সাংসদ, তাকে হারাবার জন্য অত্যন্ত নিম্ন স্তরের ছক হয়েছে। ইরফান পাঠানকে এনে সে সব জায়গায় গিয়ে বলছে, এতদিন তো দাদাকে অনেক জেতালেন, এমন একটা ভাইকে জেতান যে ফেস টুপি পরে, যে দুবেলার নামাজ পড়ে, যে মুসলিমের সব ওয়াক মেনে চলে। আজকে এই ধরনের কথা বলে সেখানে জিতেছেন। আজকে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো ব্যবস্থা নিয়েছেন? এফআইআর না করলেও দলীয় স্তরে তো ব্যবস্থা নেবেন, বারণ তো করবেন। তিনি কি একটাও করেছেন? আজকে টিএমসি নেতারা প্রতিনিয়ত উস্কানি দিয়ে গেছেন, তারা নির্বাচনের আগে সাম্প্রদায়িক তাস বারবার খেলেছেন, একটাই, যে বিধায়ক বা সাংসদরা যাতে জিতে আসতে পারে। আজকে বাংলার সাম্প্রদায়িক যে চরিত্র ছিল সেটাকে তিনি ধূলিসাৎ করে দিয়েছেন, তিনি কলুষিত করেছেন। আজকে তিনি দোষ দিয়েছেন কংগ্রেসের নেতারা কেন গেল না। কংগ্রেসের নেতা ঈশা খান চৌধুরী প্রথম গেছে,
উপদ্রুত জায়গাগুলিকে পরিদর্শন করতে। অধীর চৌধুরী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কেন মুখ্যমন্ত্রী একবারের জন্য সে এলাকায় গেলেন না? কেন তাদের প্রধান নেতৃত্ব একবারও তাদের বাড়িতে গেলেন না? তাদের দলের লোকেরা যে উস্কানি দিচ্ছে হিন্দুদের ধরে ধরে মারো কাটো, একবারও তিনি কি তাদের কাছে গিয়ে বলেছেন যে এটাকে বন্ধ করো? আজকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, একটা বিভিন্ন জায়গায় যখনই কোনো গন্ডগোল হয়, দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের টিম পাঠান বিভিন্ন জায়গায়, তাদের সাংসদ কখনো ডেরেক ওব্রায়েন, কখনো কাকলি, প্রস্তুতিদার, এরা সব নেতৃত্ব দেয়। আজকে এইখানে এত বড় ঘটনার পর কেন তিনি কোনো টিম পাঠিয়ে সত্য অনুসন্ধান করার চেষ্টা করলেন না? এবং সব থেকে বড় ব্যাপার, 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, তাদের ইন্টেলিজেন্স কোথায় গেছে? উনি বলেছেন যে বাইরে থেকে লোকজন এনে সেখানে নাকি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে তাদের ইন্টেলিজেন্স কি এতই দুর্বল? পশ্চিমবাংলায় পুলিশ এবং প্রশাসনকে কোথায় তিনি নিয়ে গেছেন? তাদের ইন্টেলিজেন্স কি এতই দুর্বল, তার কোনো খবর পেলেন না? আজকে আমি দেখছি, হ্যাঁ আরেক মিনিট, আজকে আমরা দেখছি যে আরএসএস এর যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, এবং যাতে আরএসএস তার মতন করে কাজ খেলতে পারে তার চেষ্টা করছেন। আগেও আমরা দেখেছি 16 সালে যখন কংগ্রেস এবং সিপিএম একসাথে হয়ে লড়াই করছিল বাংলা জুড়ে ত্রাহি ত্রাহি রব, ঠিক সেই সময় আরএসএস গিয়ে গিয়ে বলে এসেছিল যে না, এবার তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে দেবার দরকার নেই, আজকে কংগ্রেস এবং সিপিএম কে রুখতে হবে। তার বড় বন্ধু আরএসএস। আজকে আরএসএস কে এনে তিনি বুঝতে পারছেন না বাংলার বুকে মানুষেরদের কি বড় ক্ষতি করে চলেছেন। এই নেতাজি সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শহরকে আজকে তিনি একদম একটা সাম্প্রদায়িক শক্তিকে ঢুকিয়ে দিয়ে বাংলার সর্বনাশ করে চলেছেন। আজকে এর ফল তাকে পেতেই হবে। বিষ ফল পুতলে অমৃত হয় না, এটা তার জেনে রাখা উচিত। সুকান্ত, গত কয়েকদিন ধরে যে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য প্রশাসনের তরফে এমন একটা বার্তা কি পেতে পারতাম না, যে বার্তাটা যে কোনো উপায় এটাকে থামাতে হবে? 3 জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন স্বীকৃত যে 2 জন বামপন্থী সমর্থক এবং কর্মী বলেও দাবি করা হচ্ছে। আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান তো তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বা সমবেদনা জানিয়ে বলতে পারতেন যে আসুন আমরা সবাই মিলে, যারা আমরা দাঙ্গা চাই না তারা সবাই একসাথে দাঙ্গা প্রতিরোধের কাজে নামি। কেউ তো অস্বীকার করতো না, যারা দাঙ্গা চায় না তারা সব রাজনৈতিক, যেমন অমিতাভ বাবুর দল রয়েছেন, নাগরিক সমাজ রয়েছেন, তাদের যদি আমন্ত্রণ জানাতেন যে আমরা সবাই মিলে আমাদের ভিতরকার যা গন্ডগোল আছে, সমস্যা আছে, রাজনৈতিক ভেদাভেদ আছে, পরে হবে, আগে প্রথমে দাঙ্গাটাকে নেভাতে হবে, কোনো মূল্যেই আমরা কোনোভাবেই দাঙ্গা চালাতে দেব না, যে কোনো মূল্যে দাঙ্গাকে রুখবো, এই বার্তাটা দিলেই একটা ভাবমূর্তি, অন্যরকম ভাবমূর্তি হতো এবং আমাদের বাংলার যে সংস্কৃতি সেটার প্রতি সুবিচার করা হতো। তা না করে শুধুমাত্র এই সময়তেও দলীয় যে কৌশল সেখানে আবদ্ধ রেখে আসলে ভয়ঙ্কর দলের যেমন ক্ষতি করছেন তেমনি বাংলারও তো ক্ষতি করছেন। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি বলছি একটু জোরে দিতে। হ্যাঁ সুকান্ত, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। না, আমার কাছে একই রকম প্রশ্ন যে দেখো, দাঙ্গা, আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন তার সুরেই আমি সুর মেলাতে চাইছি যে যে কোনো দাঙ্গা বা যে কোনো বিষয় যখন ঘটে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়, তার জন্য কিন্তু দায়ী একমাত্র প্রশাসনই হয়। কেন বলছি? কারণ তাদের যে ইন্টারনাল যে রিপোর্ট, সেটাও কিন্তু আমরা তো এটা আশা করতে পারি যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দাঙ্গা কখন হয়? যখন আমরা প্রভোগ করি। আর আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হিন্দু মুসলিম। এই বিষকে জাস্ট ইনজেক্ট করতে হবে মানুষের মনে, ইনজেক্ট করলে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সবচেয়ে বড় মাধ্যম হয়ে গিয়েছে, নিমেষে তা একদম ছড়িয়ে যাবে। এবার যে ঘটনাগুলো ঘটছে এই কদিন ধরে, সেখানে কিন্তু বারবার একটা জিনিস আমার লক্ষ্য করছি আমরা, একদিকে এসএসসির এত যোগ্য কারা অযোগ্য কারা তার তো কোনো জায়গায় পৌঁছতে পারেনি না। আমাদের এসএসসি এই বোর্ডগুলোকে তো ছেড়ে দিন, এগুলো
শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর এগুলোকে বাদই দিই, তুমি যদি বলো তাহলে সার্বিকভাবে পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে এবার সিবিআইও যেটা করছে, ওই মানে ঘায়ের মধ্যে প্রলেপ লাগানোর চেষ্টা করছে। তাহলে তুমি সার্বিকভাবে যে মানে আইন শৃঙ্খলা, সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রশাসনের উপর বর্তায়। এবং প্রশাসনের প্রধান হয়ে তার বক্তব্যের মধ্যে যদি সেই ধরনের দৃঢ় ভাব না থাকে যে একটা জাতিগত বিষয় বা ধর্মীয় বিষয়কে লেলিয়ে দিয়ে তার যে ফসল সেটা হয়তো রাজনৈতিক দল করাতে পারে, তাতে কিন্তু সাধারণ মানুষ, অনুপম দা, আজকে সবচেয়ে ভয়ার্থ অবস্থায় রয়েছে। কেউ আজকে বিশ্বাস করতে পারছে না আজকে বাইরে বেরোলে আমার কিছু হবে না। কারণ হিন্দু এবং মুসলিম কে সবচেয়ে বড় রাম ভক্ত, কে মানে বিষয়টা এই জায়গায় পৌঁছে গেছে এই কারণে, কারণ আমাদের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, কারণ আমরা যেন গঠনমূলক যে দাবিগুলো নাগরিক মঞ্চের পক্ষ থেকে বা নাগরিকদের পক্ষ থেকে তা যেন আমরা তুলতে না পারি, কর্মসংস্থানের কথা তুলতে না পারি, উন্নয়নের কথা তুলতে না পারি, মানব সম্পদের বিকাশের কথা তুলতে না পারি। এই কারণেই এটাকে অনেকটা সামনে রেখে চেষ্টা করছেন মানে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়া, এবং সেই তৈরি হওয়ার পেছনে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই দায়ী। এবং যেটা চলছে আজকে, যেটা তুমি দেখতে পাচ্ছ যে বারবার ওয়াকফ বিল নিয়ে এত কিছু চলছে, দেখো আগেও কিন্তু প্রচুর বিল পাশ হতো, এখন সাধারণ মানুষের মধ্যে এই বিলের বিষয়ে বিভিন্ন বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেগুলো নেগেটিভ, এর কিন্তু কিছু পজিটিভ সাইডও রয়েছে। আমি এটাই বলতে চাইছি যে ওয়াকফ বোর্ডের যে সংশোধনী, ওয়াকফের যে সংশোধনী আনা হয়েছে তা কিন্তু মূলত নারীদের আরেকটু ক্ষমতায়ন দেবার জন্য, এবং আরেকটা জিনিসটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতার চেষ্টা রাখা। এবং আরেকটি ঘটনা যেটা আমি বলতে চাই, তিনটে ঘটনা আমি বলবো, কোনো মানে বিতর্ক আমি তৈরি করতে চেষ্টা করছি না। তামিলনাড়ুতে যেটা হয়েছে যে একটা তিরুচেম্বারাই গ্রামে এক গ্রামের কৃষক, পুরো গ্রামের ওয়াকফ বোর্ডের দাবি ছিল যে তিনি যে জমিটি বিক্রি করতে চলছেন তা তাদের অধীনে, সুতরাং তিনি সেটা বিক্রি করতে পারছেন না। দ্বিতীয় হয়েছে গোবিন্দপুর গ্রাম, বিহারে 2024 সালের আগস্টে বিহারের সুন্নি ওয়াকফ বোর্ডের একটি সম্পূর্ণ গ্রামের উপর দাবি 60টি পরিবারকে প্রভাবিত করে, যেটা পাটনা হাইকোর্ট অব্দি যায়। 3 নম্বর কেরালাতে হয়েছে 2024-এ, সেখানে 600 খ্রিস্টান পরিবার তাদের পৈতৃক জমির ওপর ওয়াকফ বোর্ডের দাবির বিরুদ্ধে লড়াই করছে। কর্ণাটকও একই হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি, আমি সার্বিকভাবে যেটা বলতে চাইছি যে কোথাও গিয়ে এই বিলের পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু যবে থেকে নরেন্দ্র মোদী এসছেন তিনি কিন্তু চেষ্টা করেছেন বিরোধীদের কণ্ঠ রোধ করতে। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি বা যেগুলো এগুলো কমিটিগুলির কার্যক্ষমতাকে কমিয়ে এনেছেন। তাহলে তুমি যে গণতন্ত্রের কথা বারবার বলো অনুপম দা, সেই গণতন্ত্র কিন্তু বিরোধী দলকে নিয়ে। আজকে শুধুমাত্র আমি মেজরিটি রয়েছে বলে আমি সব করতে পারি, কেন্দ্রেও যা অবস্থা, রাজ্যেও তাই অবস্থা, দুটো সরকার যেটা চলছে যে তুমি ওখানে এটা করো, আমি এখানে ফোর্স করব, মানে ফোর্স করবা, আর মাঝখানে সাধারণ মানুষ যারা আমরা আছি তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে। এবং যেটা করা হচ্ছে যে এই দেখো, মনে রাখতে হবে যে যে কোনো সময় কিন্তু এই আগুনে বারুদে আগুন লেগে গেলে সেটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, সেটার ভয় কিন্তু এখনো প্রশাসন পায়নি। যদি পেত তাহলে এই ধরনের বাল্যখিল্য করতো না এই বিষয়গুলোকে নিয়ে।